আবু সাঈদ ওয়াসিম সহ জুলাই শহীদদের কবরে দোয়া মোনাজাত, দেশের বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা। জুলাইয়ের আদর্শ ধরে রাখার অঙ্গীকার সরকারের, সনদ বাস্তবায়নের প্রতারণার অভিযোগ বিরোধী জোটের। শেখ হাসিনার দেশে ফেরা ভারত সরকারের হাতে, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের আহ্বান ফখরুলের। জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক অবসরপ্রাপ্ত মেজর মুজাফফরকে ৪৫ বছর পর আটক, সামরিক বাহিনীর কাছে হস্তান্তর। কক্সবাজারে বন্যার পানি নামলেও খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি। সাগরে লঘুচাপে, উপকূলে ঝড়ো হাওয়া, বৃষ্টি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা, নানা আচার অনুষ্ঠানে জগন্নাথ দেবের কাছে পুণ্য কামনা ভক্তদের। ২৪ জুলাই উল্টো রথযাত্রা। স্বাগত এখন সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ইশতিয়াক আহমেদ এবং আমি সুমাইয়া রাত্রি। জুলাই শহীদ দিবসে অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন তার সহযোদ্ধা সহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দোয়া ও মোনাজাত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সংস্কার নিয়ে সরকার সদিচ্ছা দেখালে ঐক্য প্রক্রিয়া শক্তিশালী হবে। এদিকে আবু সাঈদের কবর জিয়ারত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, জুলাইকে পুরোপুরি ধারণ করেই কাজ করছে বর্তমান সরকার। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদের নামে হল, স্মৃতিস্তম্ভ করার প্রতিশ্রুতি দেন তিনি। আর জানাবেন মোকাররম হোসেন। যেই ক্যাম্পাসের আলো বাতাস আর বিদ্যায় আবু সাঈদ হয়ে উঠেছিলেন বৈষম্যের বিরুদ্ধের বিপ্লবী, সেখানেই তার স্মরণে শোকাতুর ক্যাম্পাসে লাল আবহ। রক্তাক্ত জুলাইয়ের স্মৃতিচিহ্ন আর স্মৃতি রোমন্থনের সকাল থেকেই বেরোবি ক্যাম্পাস হয়ে উঠেছে শোকে গম্ভীর, শোকাতুর। আমরা আবু সাঈদের শিক্ষার্থীদের রক্তে ভেজা জামার মোড়কে আসা রক্তাক্ত জুলাই দ্বিতীয় বর্ষে আজ কেবল আবু সাঈদের স্মরণ নয়, বরং আয়োজন উৎসর্গ হয়েছে জুলাইয়ের সকল শহীদদের প্রতি। বক্তৃতার মঞ্চ থেকে তাই উচ্চারিত হচ্ছে আবু সাঈদের ত্যাগের মহত্ব আর দেশ গঠনের শপথ। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল হওয়া দরকার, টিএসসি হওয়া দরকার, ওইখানে আবু সাঈদের গেট হওয়া দরকার, আবু সাঈদ নামে একটা স্মৃতিস্তম্ভ হওয়া দরকার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শোক ছুঁয়েছে আবু সাঈদের পৈতৃক ভিটার আঙিনা পর্যন্ত। এদিন সকালে স্থানীয় প্রশাসনের পরপরই ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা জানান শহীদ আবু সাঈদের সমাধিতে। আজকে শহীদ আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং এই শহীদের মাধ্যমে, এই জীবন বিলের মাধ্যমে তিনি জাতিকে, এই ইয়ং জেনারেশনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয় সেই পথ উন্মুক্ত করেছিলেন। এরপর দুপুর আবু সাঈদের পৈতৃক ভিটায় আসেন এনসিপির নেতৃবৃন্দ। জুলাই সনদ নিয়ে জাতির সাথে প্রতারণার অভিযোগে তারা বলেন, নোট অফ ডিসেন্ট কিংবা ৩১ দফা নয়, সংস্কার হতে হবে জুলাই সনদের আলোকে। এ সময় আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত আপিল নিষ্পত্তি করে কার্যকরের দাবিও জানান তারা। আবু সাঈদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে দমন নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুহাত প্রসারিত করে, এবং যিনি বুলেট বুকে নিয়ে শাহাদাত বরণ করেছেন, এবং আমাদের যেই গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা, তার সূত্রপাত ঘটেছিল এই ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে। মোকাররম হোসেন, এখন রংপুর। এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষে সকাল থেকেই সারা দেশে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দিবসটি স্মরণে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী হাসিনা ও আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। বিস্তারিত প্রতিবেদনে।
16 জুলাই আবু সাইদ সহ শহীদ হন 6 জন। এদের একজন চট্টগ্রামের ওয়াসিম। নগরীর মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম। দিবসটি স্মরণে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় জুলাই আন্দোলনে যারা দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন তারা দেশের ইতিহাসে আজীবন রয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। শরীক হয়েছিল তারা এখনো জীবিত রয়েছে। আমি মনে করি বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে এবং তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে এটা কেবলমাত্র তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা ক্ষুদ্র প্রয়াস মাত্র, কিন্তু সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না। আমরা তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে আমরা বসে আছি, তারা আসুক বাংলাদেশে। এর আগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মেয়র বলেন, যে লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে জুলাই আন্দোলন হয়েছিল, পরবর্তী সময়ে প্রত্যাশিত ঐক্যের অভাব দেখা যাচ্ছে। ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় জুলাই 36 স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং জুলাই যোদ্ধা শহীদ পরিবার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং বেদনার সাথে এই দিবসটি পালন করছি। জুলাইটাকে কারো নিজস্ব সম্পত্তি না, এটা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছাড়া বাংলাদেশের সকল ধরনের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধরনের মানুষের অংশগ্রহণে জুলাই হয়েছে। বরিশালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশার কথা জানান সবাই। আমাদের বিভাগীয় কমিশনার স্যার সহ আমরা সবাই এই জায়গায় আমতলা চত্বরে সমবেত হয়েছি জুলাই যোদ্ধাদের স্মরণ করার জন্য, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনার জন্য। চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জুলাই শহীদ দিবস। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। জুলাইকে ধারণ করে তাদের চেয়ারে বসার জন্য, কেউ জুলাইকে ধারণ করে ব্যবসা বাণিজ্যের জন্য। দিনাজপুর বড়মাঠ সংলগ্ন জিমনেশিয়ামের সামনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়ালে সকাল থেকেই শ্রদ্ধা জানাতে ভিড় করেন স্থানীয়রা। জুলাই আন্দোলনটা ছিল বেসিক্যালি এদেশের মানুষের, নিপীড়িত মানুষের মুক্তির একটা আন্দোলন। এছাড়া হবিগঞ্জ, বরগুনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, পটুয়াখালী সহ বিভিন্ন জেলায় জুলাই শহীদ দিবস পালিত হয়। ইবনুল কাইয়ুম সনি, এখন। গণভোটের রায়ের সঙ্গে সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, গোজামিল দিয়ে সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে শহীদ ও আহত যোদ্ধাদের নামে বিভিন্ন সড়ক ও স্থাপনার নামকরণ সহ অবিলম্বে জুলাই স্মৃতি জাদুঘর চালুর দাবি জানানো হয়। বাকিটা জানাচ্ছেন ইমদাদুল আজাদ। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই শহীদ দিবস ঘিরে বৃহস্পতিবার সকালে রায়ের বাজারে অজ্ঞাতনামা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ছাত্র শিবিরের নেতারা। এতে শিবিরের কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে দুপুরে ডাকসু সদস্যরাও শ্রদ্ধা জানান রায়ের বাজার কবরস্থানে। গণহত্যার বিচারের দাবি, পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের গণরায় যেটি দেয়া হয়েছে, জনগণ দিয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে দাবি থাকবে। জুলাই বিপ্লবের স্মৃতিগুলো ধারণ করার জন্য জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে। আজকে 2 বছর হলো সেই স্মৃতি জাদুঘরের তারা ওপেন করতে পারে নাই। এদিন দুপুরে রাজধানীর কাকরাইলে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে দলীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আলোচনা সভায় আবু সাইদ, ওয়াসিম সহ অভ্যুত্থানে প্রাণ হারানো সকলকে স্মরণ করেন বক্তারা। দাবি জানান সকল হত্যাকাণ্ডের বিচারের। এ সময় শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানান বক্তারা। সমস্ত সন্তানেরা, শিক্ষার্থীরা, তরুণেরা, যুবকেরা, এই দেশের প্রিয় নাগরিকেরা শহীদ হয়েছেন। বিশেষ করে আজকে শহীদ আবু সাইদের এই দিবসে আমরা তাদের সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ নসিব করেন।
প্রধান অতিথির বক্তব্যে অভ্যুত্থানের শহীদদের স্মরণে আবেগ আপ্লুত হয়ে পড়েন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার, অথচ গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেয়া হচ্ছে। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবে। এ সময় জামায়াত আমির সীমান্তে পার্শ্ববর্তী দেশের আধিপত্যের নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি দেশের মানুষের অভিপ্রায় অনুযায়ী চলবে, কোনো দেশের প্রেসক্রিপশনে নয়। গভীরভাবে আস্থা রাখি, ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। শেখ হাসিনার দেশে ফেরা না ফেরা ভারত সরকারের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যের আহ্বান ফখরুলের। 24শে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারত পালাতে বাধ্য হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হলেও সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেয় শেখ হাসিনা। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ নিজ মন্ত্রণালয়ে হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নির্ভর করছে ভারত সরকারের উপর। এমনকি দেশে ফিরলেও তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। একই প্রসঙ্গে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার ও রায় কার্যকর করা হবে। ঘোলা পানিতে মাছ শিকার করে একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে সেটা আইন আদালত বুঝবে। দুপুরে রাজধানীর স্বামীবাগে রথযাত্রায় উদ্বোধন শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। আমরা সকলকে নিয়ে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সেই বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। সেই জন্যই আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের রাজনীতিতে ধর্ম নিয়ে যে বিভাজন সৃষ্টি করা হয় তা বিএনপি বিশ্বাস করে না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জদ মাহমুদ, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। অভিযোগ আছে, জিয়াউর রহমানকে হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি অংশ নেয়াদের মধ্যে অন্যতম মোজাফফর হোসেন। বাকিটা জানাচ্ছেন আফজাল হোসেন। 1981 সালের 30 মে ভোররাত, আশেপাশে সবাই যখন গভীর ঘুমে নিমগ্ন, ঠিক তখনই চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। ঘটনার আগের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়েছিলেন, কিন্তু সেখানেই দেশপ্রেমীকে রাষ্ট্রপতিকে হত্যা করা হয়।
এ হত্যার অন্যতম পরিকল্পনাকারী এবং সরাসরি অংশ নেওয়া তৎকালীন সেনা কর্মকর্তাদের মধ্যে মোজাফফর অন্যতম। অভিযোগ আছে মোজাফফরই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন, তাকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান। জিয়াউর রহমানকে হত্যার পর মোজাফফর পালিয়ে যান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য সে সময় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। হত্যা মামলায় দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে ডিবির হাতে গ্রেপ্তার হন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। গ্রেপ্তারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। শিগগিরই যথাযথ প্রক্রিয়ায় তার বিচার কাজ শুরু হতে পারে। আফজাল হোসেন, এখন, ঢাকা। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা করলেন সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ দেবের ভক্তরা। রাজধানীর স্বামীবাগ মন্দির হতে শুরু হয়ে শোভাযাত্রাটি ঢাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। ভক্ত অনুরাগীরা বলেন, পুণ্য লাভের আশায় রথযাত্রায় অংশ নেন তারা। বিস্তারিত জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। শ্রী জগন্নাথ সনাতন ধর্মে পরমেশ্বর, জগতের নাথ। তার অনুগ্রহে মানবকুলে মুক্তি, এই বিশ্বাস থেকেই জগন্নাথের প্রতিকৃতি নিয়ে অনুসারীদের এই রথযাত্রা, যে যাত্রায় দেবতা শ্রীকৃষ্ণ বিশেষ রূপে নেমে এলেন ভক্ত অনুরাগীর মাধ্যমে পূজিত হয়ে। 3টি বড় কাঠের রথে বৃহস্পতিবার দুপুরে শ্রী শ্রী জগন্নাথ, তার ভাই বলরাম, বোন সুভদ্রার প্রতিকৃতি নিয়ে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে রথযাত্রার সূচনা করে স্বামীবাগের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন মন্দির থেকে। আষাঢ়ের শুল্ক পক্ষের দ্বিতীয় তিথিতে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব সাড়ম্বরে পালন আর পুণ্য লাভের আশায় এদিন হাজারো সনাতন ধর্মাবলম্বী জড়ো হয়ে জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন, করেন মন্ত্র উচ্চারণ, পূজা ও ভোগ আরতি। ভক্ত অনুরাগীরা জানান, এই জগতের পাপীদের পাপ থেকে মুক্ত করে ঈশ্বর তাদের মর্ত্যলোকে রেখে যাবেন পবিত্র করে। কোটি কোটি জীব যদি দর্শন করে, তাদের শত জন্মের অর্জিত পাপ সাথে সাথে বিনষ্ট হয়ে যাবে। জগন্নাথের কাছে আমাদের একটাই প্রার্থনা, যেন জগন্নাথ এই পুরো দেশবাসীকে শান্তিতে রাখে। অনুসারীরা জানান, পৃথিবীতে সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য আজই রথে ভগবান নিজে এসেছেন পূজারীদের কাছে মানুষকে ক্ষমা করতে। যারা মন্দিরে যেতে পারে না, ভগবান তাদেরকে কৃপা করার জন্য এই রথে বের হন। জগন্নাথ সুভদ্রা মহারাজ, বলদেব সুভদ্রা মহারাজকে দর্শন করে তারা যেন সেই ভগবত ধামে যেতে পারে এবং তারা যেন অত্যন্ত কৃপা লাভ করে। এই কলিহত পাপাত্মাদেরকে রক্ষা করার জন্য ভগবান জগন্নাথ তাদেরকে বিশেষ কৃপা করার জন্য তিনি রত্নবেদী ত্যাগ করে রাজপথে এসেছেন। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রা কেবল একটি শোভাযাত্রা নয়, এটি ভগবান জগন্নাথের শুভযাত্রার প্রতীক। ভক্তদের বিশ্বাস, রথের দড়িতে একবার হাত রাখতে পারলেও অর্জিত হয় পুণ্য। ভগবানের কাছে, জগন্নাথের কাছে প্রার্থনা করব এই যজ্ঞের মাধ্যমে, যে জগন্নাথ যেন আমাদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে, কৃষ্ণ ভাবনাময় রাখে এবং আমাদেরকে সুস্থ রাখে। আমাদের জগন্নাথের কৃপা যাতে আমাদের উপর বর্ষিত হয়, সেই প্রার্থনার জন্যই, এবং বিশ্বের সবাই যাতে জগন্নাথের কৃপা পায়। রথযাত্রা ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনী ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। উল্টো রথযাত্রা আগামী 24 জুলাই শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে ইসকন আশ্রমে আসার মাধ্যমে শেষ হবে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন স্থানেও রথযাত্রায় অংশ নেন জগন্নাথ দেবের ভক্তরা। পুণ্যময় রথের রশি টেনে মোক্ষ লাভের আশায় বৃষ্টির মধ্যেও বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন তারা। প্রতি বছরের মতো এবারও রথযাত্রাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। অগণিত ভক্ত পুণ্যার্থীর অংশগ্রহণে রথযাত্রা পরিণত হয় সর্বজনীন মিলন মেলায়। চট্টগ্রামে দুপুর থেকেই বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে রথযাত্রার মহাশোভাযাত্রায় সামিল হয় হাজারো ধর্মপ্রাণ ভক্ত। শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে বিকেলে প্রবর্তক মোড় থেকে একটি মহাশোভাযাত্রা বের হয়। অন্যদিকে নন্দনকানন ইসকনের আয়োজনে নগরীর ডিসি হিল প্রাঙ্গণ থেকে বের হয় রথযাত্রার মহাশোভাযাত্রা।
যারা মন্দিরে যেতে পারে না তাদেরকে দর্শন দেওয়ার জন্য এখানে আসে, তা আমরাও আসি জগন্নাথকে দেখার জন্য, জগতের নাথ জগন্নাথ। এটা মনের একটা আশা পূর্ণ করার জন্য এটা আসছি। এটা মন থেকে রথযাত্রাটা আমরা টানতেছি আমাদের ধর্মীয় আনুষ্ঠানিকভাবে। বিকেলে বরিশালের ব্রজমোহন কলেজ রোডের শ্রী শ্রী শঙ্কর মঠের রাধাশ্যাম সুন্দর মন্দির থেকে সবচেয়ে বড় রথযাত্রাটি বের হয়। রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীরা বাদ্যযন্ত্রের তালে তালে সুসজ্জিত রথ টেনে উৎসব পালন করে। রথযাত্রাটি জেলখানার মোড় হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অমৃতাঙ্গনে এসে শেষ হয়। প্রার্থনা ভগবানের কাছে যে সবাই সুস্থ ভালো থাকুক, বাংলাদেশ সবসময় ভালো থাকুক, সম্প্রীতি বজায় রেখে যাতে আমরা খুব ভালোভাবে এদেশে বসবাস করতে পারি। বিকেলে সাভারের ধামরায়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাজার রোড, যাত্রাবাড়ি, ঢুলিভিটা সহ আশপাশের এলাকায় বসেছে মেলা। এতে যোগ দেন হিন্দু মুসলিম সহ অসংখ্য মানুষ। দেশের অন্যান্য এলাকার মতো মানিকগঞ্জেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয় রথযাত্রা। সকাল থেকেই শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরে রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। ধর্মীয় আচারের মধ্য দিয়ে বিকেলে নাটোর রাজবাড়ী চত্বরে রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ। পূজা অর্চনার মাধ্যমে জগন্নাথ দেবের কাছে বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনা করেন ভক্তরা। শ্রীকৃষ্ণ তার বোন এবং ভাই বলরামকে নিয়ে মাসির বাড়িতে যাচ্ছে, সেই হিসাবে আমরা রথ টানি। আমরা সবসময় চাই যে আমাদের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতিটা এটা বজায় থাকুক। বৃষ্টি উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুরে বিকেলে রথযাত্রা উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে অংশ নেয় বিভিন্ন বয়সী ভক্ত পুণ্যার্থীরা। এদিকে রথযাত্রায় নারী পুরুষ ও শিশুরা শাড়ি, ধুতি, পাঞ্জাবি, ফতুয়া সহ নানা রঙের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়। দুপুরে টাঙ্গাইল কালীবাড়ির উদ্যোগে রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। বিকেলে জেলার ঘাটাইল কেন্দ্রীয় হরিমন্দির থেকে রথযাত্রা বের করা হয়। এদিকে গাজীপুর, দিনাজপুর, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, নেত্রকোনা সহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। আগামী 24 জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে জগন্নাথ দেবের রথযাত্রা। নাজমুস সাকিব সামি, এখন। জানাবো ফুটবল বিশ্বকাপের খবর। চলতি বিশ্বকাপে 80 মিনিটের পর এখন পর্যন্ত 10 গোল আদায় করে নিয়েছে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও চাপের মুখেই আর্জেন্টাইন ফুটবলারদের দেখা গেল সবচেয়ে ভয়ানক রূপে। সঙ্গে সেমিফাইনালে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল আলবিসেলেস্তারা। জুবাইর আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। আহত সিংহই নাকি প্রাণীজগতের সবচেয়ে ভয়ানক। আর্জেন্টিনার খেলাটাও কি তেমনই কিছু বলছে? বিশ্ব ফুটবলে বর্তমানে সবচেয়ে ভয়ানক দল সম্ভবত স্কোর লাইনে পিছিয়ে থাকা আর্জেন্টিনা। মিশর কিংবা ইংল্যান্ড দুই দলই টের পেয়েছিল চাপের মুখে মেসির দল ট্যাকটিক্যালি কতটা অপ্রতিরোধ্য। পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের প্রথম গোলের পর থেকে ম্যাচে আলবিসেলেস্তাদের বল পজিশন ছিল 88%। থ্রি লায়ন্সদের চিরায়ত ইটস কামিং হোম স্লোগানটাও আটলান্টার বাতাসে মিলিয়ে যেতে শুরু করেছিল ওই এক গোলের পর থেকে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার 19 গোলের 12টি এসেছে 75 মিনিটের পর। শেষের 15 মিনিট থেকে অতিরিক্ত সময়, এই সময়ে আর্জেন্টিনাকে রুখবে এমন কৌশল হয়তো লেখা নেই কোনো কোচের ট্যাকটিক্যাল বোর্ডে। বিশ্বকাপে এক আসরে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ টানা 7 ম্যাচ জিতেছে আলবিসেলেস্তারা। সব মিলিয়ে দলটি বিশ্বকাপে টানা 13 জয়ের স্বাদ পেয়েছে। আর এই 13 ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষকে দিয়েছে অন্তত 2 গোল। বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি জোড়া গোলের রেকর্ডে মেসি বাহিনী এখন আরও ওপরে। স্ক্যালোনি অবশ্যই নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। ইউরোপিয়ান দলের বিপক্ষে অপরাজিত আছেন 11 ম্যাচে। বিশ্বকাপেও জিতেছেন সমান ম্যাচ। ম্যারাডোনার গুরু কার্লোস বিলার্দোকে টপকে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ এখন তিনিই।
প্রশ্ন আসতে পারে, স্ক্যালোনির এই দলই কি ফুটবল ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক দল কিনা? ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ইতিহাসে মাত্র দ্বিতীয় দল হিসেবে টানা 2 মহাদেশীয় প্রতিযোগিতা এবং বিশ্বকাপের ফাইনালে খেলতে নামবে আর্জেন্টিনা। 2021 থেকে আর্জেন্টিনার যে যাত্রা শুরু হয়েছিল মেটলাইফে, সেই গল্প পরিপূর্ণতায় দেওয়ার অপেক্ষায় থাকবে পুরো স্কোয়াড। জুবায়ের আহমেদ, এখন। এখন সন্ধ্যায় নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সন্ধ্যা। পানি নেমেছে, কিন্তু শেষ হয়নি কক্সবাজারের মানুষের দুর্ভোগ। এক সপ্তাহের ভয়াবহ বন্যা রেখে গেছে ধ্বংসস্তূপ, কান্না আর অনিশ্চয়তার দীর্ঘ ছাপ। এখন শুধু ত্রাণ নয়, দ্রুত পুনর্বাসন, কৃষি ও মৎস্য খাতে ক্ষতিপূরণ এবং স্বাভাবিক জীবনে ফেরার কার্যকর উদ্যোগই এ জেলার মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। মোহাম্মদ মোর্শেদের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারে বানের জলে ভেসে গেছে হাজারো মানুষের স্বপ্ন। বন্যার পানি নামতে শুরু করলেও এখন স্পষ্ট হয়ে উঠছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র। কোথাও ভেঙেছে সড়ক, সেতু ও কালভার্ট, কোথাও তলিয়ে নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের। ঘরবাড়ি হারিয়ে অনেক পরিবার এখনও মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের অভিযোগ, খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধের সংকট কাটেনি এখনও। এদিকে সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ কার্যক্রম শুরু হলেও জেলার বিভিন্ন দুর্গত এলাকায় এখনও ত্রাণের জন্য হাহাকার চলছে। প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার। যদিও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, তবে সুষম ও কার্যকর বন্টন নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও অসন্তোষ। নেতাদের নেতার দিয়ে নেতা এখানে যে গরমা 5 জন আছে, 5 জনের ফাঁসান দিয়ে অন্ধবাস আছে, হদ্দত আছে, আর আল্লাহ বচন না ভাই বুড়াই ভাই আর এখন একখানা করে সামনে যাইতেছে, আর ডাক্কা মারি পহলে ফেলাই দিয়ে। এখন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জানায়, বন্যায় তাদের ফসলি জমি, বসতভিটা, রাস্তাঘাট এবং মাছের ঘের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়ে তারা বলেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব। বীজ ধান, হরমি শাক, এগুলো আমাদের সব কিছু একেবারে বন্যার পানি ডুবে গেছে। জমিনের জ্বালা ভাঙেরা সব খাল মাঝে লামি গেছে। বাসাবাড়ি, অনেকের খামার নষ্ট হয়ে গেছে, অনেকের মনে করেন যে দোকানপাট নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। পাশাপাশি কৃষি, মৎস্য সহ অন্যান্য খাতের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়। মূলত এই মুহূর্তে অমাবস্যার সময় সমুদ্রের পানি স্ফীত থাকে, আপনারা জানেন, যেটাকে তেজ কটাল বলা হয়, যার ফলে পানিটা নামতে সময় লাগতেছে। এই পানিটা নেমে গেলে আসলে সকল দপ্তর সংস্থার পক্ষ থেকে দ্রুত অ্যাসেসমেন্ট করাটা সুবিধা হবে। ত্রাণের কোথাও সংকট নাই, বিভিন্ন সরকারি দপ্তর, তারপরে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবক, একটু আগে আমাদের কাছে চেম্বারের প্রতিনিধি আসছিলেন, হোটেল মোটেল মালিক সমিতি, তারা সব সংগঠনের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি পর্যায়ে পর্যন্ত ত্রাণ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী সাম্প্রতিক বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জনে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় 4000 হেক্টর কৃষিজমি, 1613টি বসতবাড়ি এবং 30টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির হিসাবে বসতবাড়ি, কৃষি, মৎস্য, সড়ক, সেতু, কালভার্ট, বেড়িবাঁধ সহ 7টি খাতে মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে প্রায় 890 কোটি টাকা। এখন কক্সবাজার। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। অমাবস্যা ও লঘুচাপের প্রভাবে সমুদ্র ও সকল নদ নদী উত্তাল হয়ে উঠেছে। নিরাপদ আশ্রয় তীরে ফিরে এসেছে সকল মাছ ধরার ট্রলার। পটুয়াখালীতে সকাল থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
বেলা বাড়ার সাথে সাথে আন্ধারমানিক, রাবনাবাদ, তেতুলিয়া সহ সকল নদ নদীর পানি ফুঁসে উঠছে। বেড়িবাঁধের বাইরের বসতি এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নৌ যোগাযোগের ক্ষেত্রে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সমুদ্র উত্তাল থাকায় বরগুনার সকল মাছ ধরার ট্রলারকে উপকূলে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে নতুন করে লোকসানের শঙ্কায় জেলে ও ট্রলার মালিকরা। এখন সন্ধ্যায় নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন সন্ধ্যা। বিমা গ্রাহকদের আটকে থাকা প্রায় 7,000 কোটি টাকার পাওনা পরিশোধে কঠোর অবস্থানে নিয়ন্ত্রক সংস্থা IDRA। এসব দাবি মেটাতে এবার বিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় IDRA চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, মূলত সংকটে থাকা কোম্পানিগুলোর সম্পদ অডিট করে এই অর্থ আদায়ের পরিকল্পনা করা হয়েছে। কোম্পানিজের জন্য যে বিশাল অনাস্থা ক্রিয়েট হয়েছে এই সেক্টরে, যে দাবি নিষ্পত্তি না করার কারণে গ্রাহকদের যে অনাস্থা তৈরি হয়েছে, এইটা খুবই সাংঘাতিক রকম। এবং এটা যদি আমরা কোনোভাবে ফেরায় না আনতে পারি, তাহলে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা, আমাদের ইন্স্যুরেন্স পেনিট্রেশন কমতে থাকবে এবং আর কোনো অস্তিত্বই না থাকার অলমোস্ট অবস্থা হয়ে গেছে। যে 7টা কোম্পানি আছে, এদের কম্বাইনটা হচ্ছে 4,500 কোটি টাকা, আর 82টা কোম্পানি লাইফ নন লাইফ কম্বাইন হচ্ছে 7,000। সুতরাং ওই 4,500টা হচ্ছে আমার টার্গেট এখন। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আড়ালে সক্রিয় অনলাইন জুয়ার ভয়ঙ্কর নেটওয়ার্ক। দেশের প্রতিদিন লেনদেন হচ্ছে প্রায় 800 কোটি টাকা। সম্প্রতি একটি অভিযানে 6 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানালো আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তে উঠে এসেছে একটি বেটিং প্ল্যাটফর্মেই প্রতিদিন লেনদেন হতো প্রায় 5 কোটি টাকা। আরিফ হোসেনের প্রতিবেদন। চলছে ফুটবল বিশ্বকাপ, উন্মাদনা সব জায়গায়, আর এই উন্মাদনা পুঁজি করে সক্রিয় হয়ে ওঠে অনলাইন জুয়ার সিন্ডিকেট। মোবাইল ফোনে কয়েকটি ক্লিকেই চলে কোটি কোটি টাকার বাজি। সাম্প্রতিক গাজীপুরের টঙ্গী এলাকায় একটি রিসোর্টে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে ডিবি। পরে আরও 3 জনকে আটক করে তারা। 6 জনকে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি সংবাদ সম্মেলন করে জানায়, গ্রেফতার হওয়া আরিফুর রহমান পরিচালিত একটি বেটিং প্ল্যাটফর্মেই প্রতিদিন প্রায় 5 কোটি টাকার লেনদেন হতো। দেশ বিদেশের সার্ভার ব্যবহার করে পরিচালিত হচ্ছে এসব প্ল্যাটফর্ম। মোবাইল ব্যাংকিং সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে অর্থ আদান প্রদান করা হচ্ছে। ফলে খুব অল্প সময়ে বিপুল অর্থ হাতবদল হচ্ছে। অ্যাপসগুলোর মাধ্যমে টাকা আসে, এই টাকাগুলো তারা পরবর্তীতে ট্রান্সফার করে ডলার করে এবং এটা আপনারা জানেন যে বিদেশে পাচার করা হয়। লাকি পে অথবা গোপে নামে পরিচালিত জুয়ার সাইটগুলো বিদেশ থেকে পরিচালিত হয় বলে তথ্য দিয়েছে টিভি। এর সঙ্গে নাতান নামে একজন চীনা নাগরিকের সম্পৃক্ততার খোঁজ মিলেছে। আমরা যতটুকু জানতে পারছি নাতান ওর হচ্ছে বস, সে বাইরে থাকে। এই প্রক্রিয়ার সঙ্গে কেউ যদি জড়িত থাকে অসৎ উদ্দেশ্য সাধনের জন্য, তাকে কাউকে আমরা ছাড় দেবো না, আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। বিশ্বকাপের এই মৌসুমে সহজে লাভের প্রলোভনে না পড়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। আরিফ হোসেন, এখন, ঢাকা। এখন সন্ধ্যায় নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন সন্ধ্যা। মিয়ানমার উপকূলে 2টি রোহিঙ্গা শরণার্থী বহনকারী নৌকা ডুবে 500 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে শঙ্কা করছে জাতিসংঘ। প্রাণ হারানোদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে যাত্রা করা রোহিঙ্গারাও আছেন বলেও ধারণা করা হচ্ছে। গেল জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকা দুটি সাগরে যাত্রা করে।
আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। প্রায় এক দশক পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকটের কোনো বাস্তবসম্মত সমাধানে পৌঁছাতে পারেনি আন্তর্জাতিক পক্ষগুলো। 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে শুধু বাংলাদেশেই পাড়ি জমায় প্রায় 12 লাখ রোহিঙ্গা। তবে এত বছর পেরিয়ে গেলেও প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় নিজ দেশে ফেরত যেতে শঙ্কিত লাখ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে হলেও উন্নত জীবনযাপন ও কর্মের আশায় প্রায়ই সমুদ্র পথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করে বহু রোহিঙ্গা। এবার সমুদ্রযাত্রায় কাল হলো বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনে। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানায়, সম্প্রতি মিয়ানমারের উপকূলে রোহিঙ্গা শরণার্থীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ধারণা করা হচ্ছে জুনে 250 জন যাত্রী বহনকারী একটি নৌকা সমুদ্রে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও গত 8 জুলাই 280 জন যাত্রী বহনকারী দ্বিতীয় আরেকটি নৌকা মিয়ানমারের ইরাবতী উপকূলের কাছে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সাগরে রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাডুবির ঘটনা এটি প্রথম নয়। জাতিসংঘের তথ্য বলছে, গেল বছর আন্দামান ও বঙ্গোপসাগরে প্রায় 900 রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ হন। শরণার্থী ও অভিবাসীদের জন্য সমুদ্র পথটিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী রুটের একটি বলে বিবেচনা করা হয়। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। আর এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।